সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। বাংলাদেশে এক যুগের বেশি সময় ধরে চলেছে স্বৈরাচারের অত্যাচার, অবিচার, স্বেচ্ছাচার, অনাচার এবং মিথ্যাচার। প্রতিদিনই দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন, বিচার বিভাগ। ভয় আর বিচারহীনতার সংস্কৃতি গেড়ে বসেছিল বাংলাদেশের মানচিত্রে। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদ খান। প্রতিদিনের মতো আজও আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাট্যকর্মী ডক্টর সামিনা লুৎফা। আমার বাম দিকে রয়েছেন কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী রহমান মুফিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানে। আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪। গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীতে ট্রাভেল করে আসি। ২০০৯ র্যাবের হেফাজতে যুবকের মৃত্যু, অপরিপক্বদের দিয়ে সরকারের লক্ষ্য অর্জন সম্ভব নয়, আব্দুল জলিল। ২০১০ সরকার দলীয় লোকজনের প্রশাসনে হামলা এবং গণমাধ্যমকে আক্রমণ ভালো ইঙ্গিত নয়, সুজন। ২০১১ বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী চোর বাটপারদের সঙ্গে বসে কি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৮ শতাধিক ব্যক্তির অবস্থান ধর্মঘট ও মৌন মিছিলে পুলিশের বাধা। ২০১২ বাম মোর্চার বিদ্যুৎ ভবন ঘেরাও, কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা। ২০১৩ জাজিরায় ফের আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ। ২০১৬ বিদ্যুতের পাইকারি মূল্য প্রায় ১২% বৃদ্ধির প্রস্তাব। ২০১৭ উল্টো পথে প্রতিমন্ত্রী ও সচিবদের গাড়ি। ২০১৮ নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের খুশি করতে সুবিধা আরও বাড়ল। ২০১৯ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী পাওয়া ব্যক্তিরাও গুরুত্বপূর্ণ পদে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা, ক্যাম্পাসে উত্তেজনা। ২০২০ চট্টগ্রাম ওয়াসা ছাড়তে চান না ৭৮ বছর বয়সী ফজলুল্লাহ। খাগড়াছড়িতে গণধর্ষণ। সিলেটে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করল ছাত্রলীগ কর্মীরা। ২০২২ ভোট ছাড়াই জেলা পরিষদে আওয়ামী লীগের ২৮ জন চেয়ারম্যান। বিএনপির মিছিলে পুলিশের গুলিবর্ষণ কিসের আলামত। ২০২৩ বিএনপির সমাবেশের মঞ্চ বানাতে দেওয়া হয়নি। রোড মার্চে গেলে যশোরে ফিরতে পারবেন না, বিএনপির কর্মীদের হুমকি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাংসদ শাহীন চাকলাদারের। ছাত্রলীগের কাছে অসহায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক ASM নাসির উদ্দিনের আইসিটি আইনে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল। দর্শক, আমরা দেখলাম গত ১৬ বছরের বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনের কিছু চিত্র। ডক্টর সামিনা লুৎফা, গত বছরের দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিবেদনে দেখে এসেছি ছাত্রলীগের কাছে অসহায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যান্য দিনের পত্রিকার সংবাদগুলোর আলোকে বলতে পারি সব বিশ্ববিদ্যালয়ের অবস্থা প্রায় একই রকম। এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনিও গত ১৬ বছর খুব প্রত্যক্ষভাবে এই সব ঘটনাগুলোর সাক্ষী। হ্যাঁ, গত ১৬ বছর আমরা ঘটনাগুলোর সাক্ষী, কিন্তু এই যে ছাত্র সংগঠনের হাতে বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে যাওয়া কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার পরিবেশ জিম্মি হয়ে থাকা, এটা কিন্তু শুধু ১৬ বছরের ঘটনা না, এটা অনেক পুরনো ঘটনা। এবং আমরা দুঃখজনক হলেও সত্যি যে আমরা যখন সংসদীয় গণতন্ত্রে পদার্পণ করি তারপরই শুরু হয় এই প্রবণতাগুলো, যে প্রবণতাগুলোতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের সংগঠনগুলোকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির যে একটা গড়ন, মানে ছাত্র রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদের রাজনৈতিক সংগঠনটা জাতীয় রাজনীতির সাথে সম্পর্কিত, তাদের সহযোগী সংগঠন অথবা ভাতৃপ্রতিম সংগঠন ইত্যাদি করে তো তারা চালিয়েছেন। এবং গত 16 বছর তো আমরা দেখেছি গণরুমে নির্যাতন এর চেয়ে এক্সট্রিম লেভেলে ছিল। সেটা আমি অস্বীকার করছি না যে গত 16 বছরে যা হয়েছে সেটা খারাপ ছিল না, সেটা ডেফিনেটলি ভয়াবহ নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা গেছে এবং নিপীড়নমূলক একটা ব্যবস্থা চালু হয়েছিল যেটাকে রেজিমেন্টেশন এবং
কোনো কোনো ক্ষেত্রে কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথেও তুলনা করা হয়েছে, সেখানেও শিক্ষার্থীর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে একটা ক্যালকুলেটর পাওয়া যায়নি বলে। আবরার ফাহাদের হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যেই। কিন্তু ধরেন এর সাথে যদি আমি এই জায়গাটাকে আজকে যা ঘটছে সেটার সাথে মিলাই, তার মানে প্রত্যাশা ছিল পরিবর্তনটা আরেকটু। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, যে এই যে শিক্ষকরা যারা এই প্রাধ্যক্ষ কিংবা হাউস টিচার হিসেবে কাজ করেন, তারা কিন্তু গত 16 বছরে আসলে কিছু করেন নাই। আমার কাছে মনে হয় বিষয়টি এরকম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলেই গিয়েছিল আসলে তাদের দায়িত্ব কি, বিশেষত হল প্রশাসন। এখন আমার কথা হচ্ছে হল প্রশাসন যারা এই ঘটনার দায়টা তাদেরকে নিতে হবে, এবং শুধু হল প্রশাসন না, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও নিতে হবে। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমতায় থাকা অবস্থায় এই ঘটনাটা হয়েছে, ঠিক যেরকম ভাবে গত 15 বছরে কিংবা তার আগেও যে সমস্ত নিপীড়ন শিক্ষার্থীদের উপর চলেছে হল এবং আবাসন ব্যবস্থাকে কেন্দ্র করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এর সবগুলোরই বিচার, তদন্ত এবং রেসপন্স, যার দায়িত্ব তাকে দায়িত্ব কিন্তু নিতে হবে। ধন্যবাদ সামিনা লুৎফা। রহমান মুফিজ, আমরা দেখেছি আমাদের যে সংবাদ, গত 16 বছরের যে সংবাদগুলো আমরা দেখলাম স্ক্রিনে, সেখানে একটি সংবাদ এসেছিল যে ঠিক এই দিনে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা হয়েছে, এবং গণমাধ্যম কর্মীরা গত 16 বছরে আসলে কেমন অবস্থার মধ্যে ছিল। আপনি নিজেও একজন গণমাধ্যম কর্মী, গত 16 বছরের চিত্রটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে শুধু গত 16 বছর না, আমি নিত্রাপার সঙ্গে কণ্ঠ মেলাতে চাই। মানে গত 53 বছর, মানে গণমাধ্যমের যে মুক্ত গণমাধ্যমের যে কথা আমরা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা যেটা বলি, সেটা কতটা ছিল, এটা খুবই বড় একটা প্রশ্নবিদ্ধ আলাপ। তো সেখানে 16 বছর তো আমরা দেখেছি কি ভয়াবহ দানবীয় একটা শাসক বা শাসক গোষ্ঠী এই জাতির উপর চেপে বসেছিল। তো সেই দানবীয় শাসক তার কর্তৃত্ববাদী শাসনকে নির্বিঘ্ন করবার জন্য তো তার প্রথম আঘাত তো স্বাভাবিকভাবেই গণমাধ্যমের উপরই আসার কথা ছিল। শুধু আঘাত না, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ, এমন একটা হেজিমনি তৈরি করা, আনুগত্যের গণমাধ্যম তৈরি করা, এটা তো আমরা গত 16 বছর দেখেছি। তাদের পছন্দের মানুষকে গণমাধ্যমের লাইসেন্স দেয়া এবং নিজেদের চিন্তার, নিজেদের কালচারাল হেজিমনি উৎপাদন করার মধ্য দিয়ে জনগণের কাছে সেগুলো ছেড়ে দিয়ে তার চিন্তাকে স্টাবলিশ করার একটা ভয়াবহ কর্তৃত্ববাদী রীতি তো আমরা দেখেছি। এই যে কারোর সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া, এটা কি শুধু কর্তৃত্ববাদী না, ফ্যাসিবাদের সাথে এরকম? না, অবশ্যই ফ্যাসিবাদের মূল জায়গায় তো তার শ্রেষ্ঠত্ববাদ, কর্তৃত্ববাদ, এই করে করে তো ফ্যাসিবাদের একটা জায়গায় পৌঁছায়। কর্তৃত্ববাদও তার একটা অংশ। মানে গণমাধ্যম গত 16 বছর স্বাধীন ছিল না, যদিও একটা ভ্যাগ ধরা হয়েছে যে আমরা প্রচুর গণমাধ্যম আমরা দিচ্ছি। আমরা গত 16 বছরে, হ্যাঁ, আপনার এই বিষয়টিতে আমি আসতে যাচ্ছিলাম যে আমরা দেখেছি প্রচুর গণমাধ্যম প্রকাশ হয়েছে, নিত্য নতুন গণমাধ্যম এসেছে, এবং বেশ আমরা দেখেছি যে গণমাধ্যমের প্রচার সংখ্যা কোনোটা 5 লাখ, 7 লাখ, 10 লাখ। তাহলে গণমাধ্যম যদি আসলে জিম্মি থাকে বা কর্তৃত্ববাদের দাসত্ব করতে বাধ্য হয়, তাহলে গণমাধ্যম বিকশিত হলো কি? সরকার তো বারবার বলছিল যে গণমাধ্যমের স্বাধীনতা তারা নিশ্চিত করেছে। এটা একটা ভাওতা। জি, এটা প্রথম থেকেই আমরা বলেছি যে একটা ভাওতা, যে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, সে পুরোটা একটা ভাওতার মধ্যে আমরা ছিলাম গত 16টা বছর। যেটা এই যে ভাওতার মধ্যে আমরা ছিলাম, আমরা শেষ যখন জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি এই 16 বছর ধরে যে গণমাধ্যম এখানে স্টাবলিশ করা হয়েছে, সে গণমাধ্যম শেষমেশ কার পক্ষে ভূমিকা নিয়েছে। ওই 1 মাসের ঘটনা দেখার পর তো মানুষের এটা আর সন্দেহ থাকার কথা না যে 16 বছর ধরে গণমাধ্যমের পেছনে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসক কি বিনিয়োগ করেছে, কি ধরনের সম্মতি উৎপাদন করার জন্য এই যন্ত্রগুলোকে ব্যবহার করেছে, এই 1 মাসে আমরা এটা দেখে ফেলি। তার মানে গণমাধ্যমে বিনিয়োগ ছিল, ওই কর্তৃত্ববাদী শাসন ধরে রাখার বিনিয়োগ ছিল। বিনিয়োগ তো বটেই, শুধু গণমাধ্যমের পেছনে বিনিয়োগ না, এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসক গোটা সমাজেই তার একটা সাংস্কৃতিক বিনিয়োগ ছিল। আচ্ছা আচ্ছা। এবং আপনি ধরেন এখন আগে আমরা একসময় দেখেছি স্বৈরাচারী, বিশেষ করে সেনা শাসনের আমলে কি হতো, বিভিন্ন পত্রিকা, গণমাধ্যম অফিসে বিভিন্ন ইন্টেলিজেন্স লোক গিয়ে বসে থাকতো। এই গত 16 বছর এই ফ্যাসিবাদী শাসক এমন একটা ব্যবস্থা তৈরি করে রেখেছে, ওই অফিসগুলোতে আর কোনো তার প্রতিনিধি গিয়ে বসে থাকতে হতো না।
অর্থাৎ চিন্তায় মনোজগতে এমন একটা বিষয় সে এস্টাবলিশ করতে পেরেছে যে এটা ছাপতে পারবো কিনা, এটা লিখতে পারবো কিনা। এর মধ্যে তো আমরা দেখেছি বালিশকাণ্ডের মতো ঘটনাও তো বেরিয়ে এসেছে, বালিশকাণ্ডের মতো আলোচিত সমালোচিত ঘটনাও তো বেরিয়ে আসছে। দু একটা ঘটনা দিয়ে আপনি সমগ্র আপনি গণমাধ্যমের চরিত্রকে আপনি আইডেন্টিফাই বা আপনি ইয়ে করতে পারবেন। তার মানে পুরো ঘটনাগুলো আসলে আরো ভয়াবহ চিত্র ফুটে আসে। ভয়াবহ চিত্র তো সেটা আমরা দেখতেই পাচ্ছি। একজন মানে প্রধানমন্ত্রী তার একটা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে, আমি জানি না সত্যাসত্যের ব্যাপারটা অনেক পরের আলাপ, কিন্তু আলাপগুলোতে আসছে যে ৫৪,০৫৯,০০০ কোটি টাকাই কেবল এখান থেকে আত্মসাৎ করা হয়েছে বলা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী, মানে অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হ্যাঁ, এরকম তো আরো বহু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি কি ধরনের খবর এখন উঠে আসছে। তো এখন একটা গণতন্ত্রের যাত্রা শুরু হচ্ছে বলে আমরা আশাবাদী। এই সময়ে বহু ধরনের তথ্য প্রকাশ পাচ্ছে, আশা করছি এরকম বহু তথ্য, অর্থাৎ তথ্যের অবাধ নির্বিঘ্নতা যদি আপনি প্রবাহ যদি নির্বিঘ্ন না করতে পারেন, তাহলে জনগণ তো এইসব তথ্য থেকে দূরে থাকবে। যদি জনগণকে এখানে অন্ধ করে রাখা হয়, ফলে এখানে গণতন্ত্র আর সেই প্রাতিষ্ঠানিকতা পাবে না। জি, আপনার কাছে আবারও আসবে রহমান মফিজ। সামিনা লুৎফা, আপনি শুনলেন উনি গণমাধ্যমের স্বাধীনতার ব্যাখ্যা দিলেন। শুধুই কি গণমাধ্যম অবরুদ্ধ ছিল? আপনি তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন, আপনি রাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠানকে সুকৌশলে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে? আপনার কি এই ব্যাপারে কোনো গবেষণা আছে মনে হয়? আমি যতদূর জানতে পারি, রাষ্ট্রবিজ্ঞানীরা দাবি করছেন এখন যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে বা এই যে ফ্যাসিবাদী সরকারের পতনের আগ পর্যন্ত সময়ে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সেটা বিশ্ববিদ্যালয় যেমন, একইভাবে আপনি যদি থিয়েটারের দিকে তাকান, সেখানেও একই রকম এক ধরনের জি হুজুর সহমত ধরনের গোষ্ঠী তৈরি করা হয়েছে। এবং এখানে যে কথাটা রহমান মফিজও বলছিলেন যে একেবারেই সেলফ সেন্সরশিপ, নিজেই নিজেকে মানে কথা বলতে বাধা দেওয়ার জায়গাটা আমরা তৈরি করেছি। ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে 19শে জুলাই যখন ভয়াবহ অবস্থা, মানে তখন কিন্তু 6-7 মারা গেছে, এটা আমরা জানি। আমরা বেশ 15ই জুলাই বা 16 জুলাই থেকে আমরা ওই 19শে জুলাইয়ের প্রোগ্রামটা দিচ্ছি যে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে আমরা ওখানে মানববন্ধন করব। এর মধ্যে 16 তারিখে তো আবু সাইদ মারা গেলেন। এটার পরে আমরা ওই ছবিটা ব্যবহার করে আমরা বললাম যে আমরা দাঁড়াবো এবং সবাই আসেন। 18 তারিখ রাতে কিন্তু বন্ধ হয়ে গেল, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, কিন্তু তখনও কিন্তু ওইটা আমাদের সবার ফেসবুকে আছে এবং ওখানে আমরা লিখেছিলাম স্বৈরাচার নিপাত যাক, কারণ ততক্ষণে 6 জন মানুষ মারা গেছে। এরকমও হয়েছে দেশ বিদেশ থেকে ফোন এসেছে যে নিত্রাকে বলো বা সামিনাকে বলো যে স্বৈরাচার নিপাত যাক এই কথাটা লেখার সময় হয়নি এখনো। তার মানে 19শে জুলাইও, এবং এনারা সবাই বড় বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এখন উনি তখনও বোধ করছেন না 6 জন মানুষ মারা গেছে, তখনও বা হত্যা করা হয়েছে 6 জন ছাত্রকে, তখনও ওনার মনে হচ্ছে না যে স্বৈরাচার নিপাত যাক কথাটা বলার সময় আসছে। তার মানে আমি বলছি যে এমন না যে ওনাকে কেউ মানে বন্দুক ধরে বলেছে এটা বলো, উনি নিজেই এটা মনে করেছে। তার মানে যে সাংস্কৃতিকভাবে আমাদের, এবং এর থেকে কিন্তু আমি বা রহমান মফিজ কেউ বাইরে না, আমরা এই প্রসেসের ভিতর দিয়ে এসে আমরা এটাকে নেগেট করে ডিনাই করে আমরা এটা থেকে বেরিয়ে এসেছি। কারণ সংস্কৃতি হচ্ছে ফ্যাসিবাদের এই যে মগজ ধোলাইয়ের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সবচাইতে সহজ অস্ত্র, এবং এই সহজ অস্ত্রটাকে ব্যবহার করা হয়েছে সুপ্রচুর। এবং আপনি যদি গণমাধ্যমগুলোর দিকেও একটু তাকান, তাহলে দেখবেন ওই গণমাধ্যম কিন্তু তারা না, তারা হচ্ছে ওই বড় বিজনেস গ্রুপগুলোর মাধ্যম। মালিকানা কিন্তু সব বিজনেস গ্রুপের, হয় বিজনেস গ্রুপ না হলে কোনো না কোনো মন্ত্রী, এরাই সব কিছুর মালিক। এখন এই যে মালিকানার জায়গা থেকে আমরা বুঝতে পারছি একটি নেক্সাস, আমি যদি রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের কথা বলি, একটা নেক্সাস যারা পাওয়ার এবং বিজনেস দুটোকে মানে মানি দুটাকে কন্ট্রোল করে, এবং এটা কন্ট্রোল করে দেখেই তাদের একটা মুখপাত্র দরকার যে তার কথাটাই আমাদের মতো টক শো পার্টিসিপেন্টদের মধ্যে দিয়ে কিংবা কালচারাল অ্যাক্টিভিস্টদের মধ্যে দিয়ে সে সমাজে প্রতিষ্ঠিত করবে, এবং সে কাজেই কিন্তু গণমাধ্যমগুলো ব্যবহৃত হয়েছে। সুতরাং গণমাধ্যম বলতে যে টেলিভিশন ইত্যাদি বুঝি, সেটা আসলে গণ নয়, এটা একেবারেই ক্ষমতার মাধ্যম, এবং ক্ষমতা যাকে টিকিয়ে রাখতে পারলে তার ব্যবসা ঠিক থাকবে, তাকে টিকিয়ে রাখার জন্য সবকিছু করেছে, এবং সেটার অংশ হয়ে গেছি আমরা যারা শিল্পী, নানান রকম কবি, সাহিত্যিক ইত্যাদি, সকলেই পদ হতে পারে, পদবি হতে পারে, সম্পর্ক হতে পারে, নানা কিছুর কারণে এটার মধ্যে থেকে গেছি বা থাকতে থেকেছি, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু বিরুদ্ধ স্বর এদিক থেকে ওদিক থেকে বেরিয়েছে। 15 বছরই বেরিয়েছে, এবং শেষ দিকে সেই বেরিয়ে আসা বিরুদ্ধ স্বর তো অনেক বড় ধরনের। আরেকটি জিনিস যেটা 2022 সালের আজকের এই দিনের পত্রিকায়, দৈনিক প্রথম আলো পত্রিকার একটি খবর আমরা দেখেছি যে কেউ মৃত, কেউ বা বিদেশে, তাদের নামে বেতন দিচ্ছে তিতাস।
হ্যাঁ, এই বিষয়টি যেমনি দেখেছি তেমনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় ওই একই তারিখে আরেকটি খবর দেখলাম, বিএনপির মিছিলে পুলিশের গুলিবর্ষণ। এটা কিসের আলামত? দৈনিক নয়াদিগন্ত এ ধরনের একটি খবর প্রচার করেছে। এই দুইটি খবর যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা তো দেখেছি যে আপনি যদি বিএনপি হন, আপনি যদি হেফাজত হন, মানে যখন তাদের সাথে আওয়ামী লীগের আতাত ছিল না, হ্যাঁ, যখন হেফাজতের সাথে আওয়ামী লীগের আতাতটা ছিল না 2013-তে, আপনি যদি হেফাজত হয়ে থাকেন, তার পরবর্তীতে আপনি যদি জামাত বা বিএনপি হয়ে থাকেন, তাহলে আপনাকে হত্যা করা বৈধ। এখানে এই বৈধতাগুলো, এই যে আপনি আমরা যাকে গণমাধ্যম বলে মানে বলছি, সেইখানে বসে বসেই কিন্তু এই বৈধতা আমাদের মতো কেউই কিন্তু দিয়েছে, এবং এগুলো বৈধতা দিয়ে যাওয়া হয়েছে বছরের পর বছর ধরে। যেন বিএনপির লোক মরে গেলে কিছু আসে যায় না কালচারাল অ্যাক্টিভিস্টদের। হেফাজত 100 বা 200 বা 1000 বা 50 বা 20 যেই হোক, একজন মানুষ হলেও এটা একজন মানুষের জীবন, তো খুব গুরুত্বপূর্ণ জীবন, এবং সেই জীবন চলে গেলেও কিছু আসে যায় না, কারণ ওরা তো বিএনপি অথবা ওরা তো জামাত, ওরা তো অন্য কিছু, এমন কিছু যাকে দমন করাটার লাইসেন্স আমরা গত যে ফ্যাসিবাদী সরকার তাকে দিয়েছি, এবং এই সম্মতি উৎপাদনটি হয়েছে গণমাধ্যমের মাধ্যমে, কালচারাল অ্যাক্টিভিস্টদের মাধ্যমে। আপনি যে তিতাসের কথা বলছেন, একই কথা তো বলা যায় ওয়াসা সম্পর্কে, একই কথা বলা যায় রূপপুর পাওয়ার প্ল্যান্টের বালিশকাণ্ডের কথা আপনি বলছিলেন। এরকম প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আপনি খুঁজলে এরকম অসংখ্য উদাহরণ পাবেন, যেখানে এই সব আমলা এবং যারা ব্যুরোক্রেসিতে আছেন তাদের কিন্তু এই বিপ্লবের পরেও কোনো সমস্যা হয় নাই, তাদের ঘন ঘন 5-6টা 10টা প্রমোশন হয়ে গেছে, কিন্তু যাদের হচ্ছিল না এতদিন তাদের হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে আপনারও এরকম একটি অঘটন ঘটেছিল, যদিও আপনার পিএইচডি অক্সফোর্ড থেকে, আপনারও প্রমোশন আটকে দেওয়া হয়েছিল। এই বিষয়টি কেন আটকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, মানে এটা আটকে দেওয়ার নিশ্চয়ই মূল কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সম্মতি তৈরি করার প্রক্রিয়ার অংশ তো ধরেন আমি তো সম্মতি দেই নাই, আমি তো আনুগত্য দেখাইনি কখনো, আজকেও দেখাবো না। কিন্তু সুতরাং প্রশ্নটা হচ্ছে যে যেহেতু সম্মতি আমি দিচ্ছি না, আনুগত্য আমি পালন করছি না, সুতরাং এনারা কেউ আমাকে পছন্দ করেন না, সুতরাং ওনারা আমাকে আটকানোটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এবং ওনাদের একটা পালক হিসেবে, জয়ের পালক হিসেবে নিয়েছিলেন। প্রশ্নটা এখানেই যে আপনি যদি শিক্ষক নিয়োগের দিকেও তাকান, আমি যদি আবার ফেরত যাই আপনি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে যেটা বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনীতির একটা বিরাট অংশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি, এবং শিক্ষকদের রাজনীতিতে আপনি লাল দল, নীল দল অথবা সাদা দল অথবা কোনো না কোনো একটা দল করেন। এখন এই দলের ভোটার ওনারা রিক্রুট করেন, ওনারা কিন্তু শিক্ষক নিয়োগ দেন না। শিক্ষক যেহেতু নিয়োগ দেন না, ভোটার যেহেতু নিয়োগ দেন, আমি যেহেতু ভোটার না, সুতরাং আমাকে পদোন্নতি দেওয়ার কোনো প্রয়োজন ওনাদের নাই। ধরা যাক এরকমও হয়েছে যে একই জার্নাল আর্টিকেল লিখেছেন একজন, ধরেন ক, এবং ওই জার্নালেই আরেকটি লেখা ছাপা হয়েছে খয়ের, এবং খ ওনাদের অনুগত, ওনারা খকে ওই জার্নাল আর্টিকেল ইয়েস বলে নিয়ে নিয়েছেন, কিন্তু ক যেহেতু অনুগত না, ওই জার্নাল আর্টিকেল কিচ্ছু হয়নি বলে ওই একই জার্নালের আর্টিকেল ওনারা বাদ দিয়েছেন। এরকম ঘটনা হরে দরে ঘটেছে। তার মানে মূল ঘটনাটা হচ্ছে যে আপনি নিয়োগ প্রক্রিয়াকে একটা পলিটিক্যাল পার্টি যেরকম ভাবে রিক্রুট করে ওরকম আর কি, মানে আপনার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি রিক্রুট করছেন। সামিনা লুৎফা, আপনার কাছে আসবো। বিরোধী মতকে হত্যা করা বা দমন করা একটু কৌশলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিগত শাসক গোষ্ঠী ব্যবহার করেছে, এবং সাংস্কৃতিক কর্মীদেরকে দিয়ে এই হত্যাকাণ্ড বা দমন পীড়নকে আবার জায়েজ করা হয়েছে। আপনি নিজেও একজন সাংস্কৃতিক কর্মী, আপনি কি মনে করেন সাংস্কৃতিক কর্মীদেরকে রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা? আমরা 16 বছরের আলাপ বারবার আনছি এই কারণে যে 16 বছর আমাদের একেবারে দানবী শাসক মগজে আটকে আছে, পতন ঘটেছে, এবং ওই ভয়, ওই ট্রমা আমরা এখনো কাটাতে পারিনি। বারবার স্বাধীনতা আসবে, মুক্তিযুদ্ধের কথা আসবেই, তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে তো মুক্তিযুদ্ধ আমাদের এই জাতি করেছিল, সে আকাঙ্ক্ষা রাষ্ট্রে আমরা পৌঁছাতে পেরেছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে কি হয়েছে, মানে 72 থেকে 75 আমরা বলি না যে ওটা আরেকটা অন্ধকার সময়, বলা হয় যে একদলীয় ব্যবস্থা কায়েমের একটা চেষ্টা হয়েছে, একটা রাষ্ট্রীয় আয়োজনেই একদলীয় ব্যবস্থা কায়েম করা হচ্ছে, অন্যান্য গণমাধ্যম সব বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, তো 16 বছরও তো আমরা একই ঘটনার সিলসিলা দেখতে পেয়েছি, পরম্পরা দেখতে পেয়েছি। এখানে একটা বিরোধী মতকে, এটা বিএনপির মতো একটা বিশাল বিরোধী দল, শেষ পর্যন্ত যখন আমরা এই গণঅভ্যুত্থান আগেও যখন বিএনপি সভা সমাবেশ করছিল, তখনও আমরা যেসব তথ্য পেয়েছি, মানে লাখ লাখ বিএনপির নেতাকর্মী মামলা খেয়ে, প্রায় লাখের উপরে কর্মী জেলে, এটা কি চিত্র হাজির করেই যে একটা বিরোধী শক্তিকে, দলকে, একটা একসময় যারা ক্ষমতায় ছিল
একটা দলকে প্রতিপক্ষ মনে করে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় আয়োজন হয়েছে কৌশলে। ওই সময়টা কিন্তু শুধু বিএনপি না, ছোট ছোট যারা রাজনৈতিক দল আছে বা ছোট দল কাউকেই বলবো না, না আমি তার কথা বলছি, আগে বড় দলটার কথা বলি। অর্থাৎ আমরা যে একটা অর্থাৎ সে বড় সূত্রটাকে মারতে পারলে ছোট ছোট সূত্রগুলো এমনিতেই সে ক্ষয়িষ্ণু হতে, মানে সরকার বিরোধী যত মত এবং যত রাজনৈতিক দল ছিল। তাহলে এই যে এটা আমি ওই কথাটা বলতে চাইছি যে কৌশলে বলে কোনো কথা নাই, কিন্তু কৌশলে এটাকে ইয়ে করা হয়েছে না, একদম সরাসরি এটা রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বিরোধী মত, বিরোধী দল, বিরোধী অন্যান্য সমস্ত চিন্তাগুলোকে নিশ্চিহ্ন করে দেবার একটা রাষ্ট্রীয় আয়োজন হয়েছে। এটা কি রাষ্ট্র পারে? অবশ্যই পারে না, পারে না বলেই তো আমরা সেখানে প্রতিবাদ করেছি। এই দেশের আপামর জনসাধারণ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যেটা বলছিলাম, সাংস্কৃতিকভাবে এই তার ইয়েকে, নিপীড়নকে বৈধ দেবার জন্য সাংস্কৃতিক যে পেরিফেরি, যে গ্রাউন্ডটা, ভিত্তিটা ব্যবহার করা হয়েছে কিনা, আমি হচ্ছে অবশ্যই ব্যবহার করা হয়েছে। আমাদের যে কালচারাল যে ন্যারেটিভের কথা বলি, বয়ানের কথা বলি, সেখানেও বড় ধরনের গলত্ব অবশ্যই আছে। সেখানে যেখানে হয়েছে যে আমরা প্রথম থেকেই আমাদের কালচারাল ন্যারেটিভ গড়ে উঠেছে কীভাবে, বেশি দূরে যেতে দেয়নি আমাদের হাজার বছরের লড়াইয়ের ইতিহাসকে জানতে দেওয়া হয় না। ওখান থেকে ইতিহাস শুরু হয় না, ইতিহাস শুরু হয় 52 থেকে, ইতিহাস শুরু হয় 62 থেকে, ইতিহাস শুরু হয় কিংবা 71 থেকে। এই কয়েকটা পয়েন্ট ছাড়া আমাদের ইতিহাসে আর বিশাল যে জায়গা, ভূমি, সেখানে আমাদের যেতে দেওয়া হয়নি। ফলে আমাদের কালচারাল ন্যারেটিভ যেভাবে নির্মাণ হচ্ছে, সেখানে কেবল এক দেশদর্শী, এক নেতার আলাপ, এক দলের আলাপ, একটা গোষ্ঠীর আলাপ, এটার ভেতর দিয়ে যেতে হয়েছে। তো কে এত গভীরে গিয়ে এগুলোকে বুঝতে চায়? আমাদের সাধারণ প্রবণতা হচ্ছে আমার নেতা কি বলছে, আমার সাংস্কৃতিক নেতৃত্ব কি বলছে, তার অনুবর্তী হয়ে চলা। গভীরভাবে পঠন পাঠন বা মানুষকে দেখা, সমাজকে দেখা, সংস্কৃতির গভীরে যাওয়ার এই প্রবণতা আমাদের খুব কম। এই সুযোগটাও তারা নিয়েছে এবং একই সঙ্গে এই নেগেটিভ, একটা ভ্রান্ত নেগেটিভের উপর দাঁড়িয়ে কেবল ঘৃণার উৎপাদন করেছি আমরা। এই কালচারাল নেগেটিভ যখন দাঁড়িয়ে যায়, সেখানে যখন আওয়ামী লীগ যে নেগেটিভ দাঁড় করায়, আমার চিন্তা, আমার মগজ অনেকটা তার চিন্তার অনুবর্তী হয়ে দাঁড়ায়। ফলে তার সমস্ত বৈধতাকে আমরা অবচেতনে, অগোচরে বৈধতা দিয়ে গেছি বছরের পর বছর, কিন্তু সেইটা 15-16 বছর কাটতে শুরু করেছে। এটি কি আমাদের নিজস্ব সংস্কৃতি ছিল কিনা? কখনোই না। এটা একটা জাস্ট এক্সাম্পল দিই। যেমন ধরেন আগে 5 বছর পর সরকার পরিবর্তন হতো, অন্তত মানুষ 5 বছর যদি সে একটা সরকার নানা ধরনের জুলুম নির্যাতন করে, সে অপেক্ষায় বসে থাকতো যে 5 বছর পর একটা ভোট দিতে পারবে, সেটার জন্য সে অপেক্ষা করতো। মানে এই ভোটের মাধ্যমে রাষ্ট্রের সাথে মানুষ একীভূত হয়, সম্পর্কটা আমি তো রাষ্ট্রের নাগরিক, বা আমার তো ভোট দেওয়ার সে সময়টা আসবে, আমি তখন তোমার দেখে নেব, এই চিন্তাটা তার ছিল। কিন্তু 16 বছরে আওয়ামী লীগ সেটাও তার মিনিমাম যে ন্যূনতম অধিকারটা ছিল, মানে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে যখন জনগণকে সে যখন বিচ্ছিন্ন করে দেয়, জনগণের প্রতি তার কোনো দায়িত্ব থাকে না। কিন্তু দেখেন 5 বছর পর পর সরকার পরিবর্তন হতো, ফলে আমরাও এক ধরনের পরিবর্তন খেলার মধ্যে থাকতে পারতাম। কিন্তু 16টা বছর, যে ছেলেটা আজকে 21 বছর বয়স, যে আজকে 24শে জুলাইয়ের বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, সে তার পুরো স্বর্ণ সময়ে সে কেবল এই আওয়ামী দুঃশাসন দেখেছে। ফলে এই দুঃশাসন যে দেখেছে, এর নিপীড়ন নির্যাতন যে ভোগ করেছে, দেখেছে, চাক্ষুষ হয়েছে, সে কখনোই তার কালচারাল নেতৃত্বকে গ্রহণ করার সেই স্পর্ধা দেখাবে না। মানে স্পর্ধা বলা, সে অপরাধে সে ঢুকতে চাইবে না। জি, ধন্যবাদ। আবারও আসবো রহমান মুফিজ। সামিনা লুৎফা, রহমান মুফিজ ভাই একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে গত 16টি বছরে জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি আসলে কোন ধরনের অপরাধ? এটাই তো মানে অথরিটারিয়ানিজম, কর্তৃত্ববাদ থেকে শুরু করে ফ্যাসিবাদ পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়ারই ফসল এটা। এবং আমরা সেটা বুঝিয়েছি যে জনগণকে সম্পূর্ণ, যেটাকে আমরা বলি ডিসএনফ্র্যাঞ্চাইজ করে ফেলা, মানে তার এই রাষ্ট্রের ব্যবস্থার ভেতরে তার কোনো স্টেকই নাই, বা তাকে গুরুত্বই দেওয়া হয়নি, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং এটা বিশেষ করে ধরেন 2014 পরে যখন আমরা যে কটা ইলেকশন দেখলাম, সবখানেই আমরা বুঝলাম যে আমরা যে আসলে এই দেশের নাগরিক, সেটা আসলে আর কোথাও কোনো কিছু দিয়ে সেটা আমরা প্রমাণ করতে পারছি না। তাহলে আমাদের নানান কাজের জায়গা আছে, আমরা যেটা নিজের কাজের জায়গায় কাজ করি, ঠিক করে কাজ করলেই হবে, সেটাও কিন্তু আপনাকে করতে দিবে না। তার মানে প্রতিটা কাজের জায়গায়, প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রতিটা বড় যে মানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলোকে ধ্বংস করা হয়েছে, যাতে আপনি নিজের কাজটাও ঠিক করে করতে না পারেন। মানে রাষ্ট্র থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেলে তো জনগণের কোনো অধিকারের সুযোগ এবং অধিকারও নাই। এবং এখানে জনগণের অধিকার যে ছিল না, এটা খুব পরিষ্কার। আপনাকে গুম করা হয়েছে, আপনাকে আপনার পরিবারের সদস্যদের যাদেরকে গুম করা হয়েছে, তাদের জন্য আপনারা বাইরে দাঁড়িয়েছেন যে আমার পরিবারের সদস্য কোথায় খুঁজে দাও, সেটার উপরে হামলা করা হয়েছে।
হ্যাঁ, এটাও অপরাধ হয়েছে। কিংবা ধরেন এই যে যেই বাহিনীগুলো এই গুমের সাথে বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে বা ক্রস ফায়ারের সাথে যুক্ত ছিল, তাদেরকে নিয়ে যারা বহির্বিশ্বে গিয়ে যারা ধরেন মানে কথা বলার চেষ্টা করেছে, কোনো একটা জার্নালিস্ট একটা রিপোর্ট করেছে, তাকে মানে সম্পূর্ণভাবে ডিলেজিটিমাইজ করা, অবৈধকরণ, মানে যত রকমের তাকে স্টিগমা দেয়া যায়, যত রকমের মানে ট্যাগ তৈরি করা যায়, তা দিয়ে তাকে পুরোপুরি অবৈধ হিসেবে বা মিথ্যাচার করা হচ্ছে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা, এই ন্যারেটিভ ভেঙেই তো এই প্রজন্ম 24 সালের জুলাই বিপ্লব সংগঠিত করলো, যে এই বিপ্লবের মাধ্যমে যে নতুন এক বাংলাদেশের স্বপ্ন সকল শ্রেণী পেশার মানুষ দেখা শুরু করলো, সেই বাংলাদেশকে কেমন দেখতে চাচ্ছেন? এখানে কি কোনো প্রতিবন্ধকতা বা স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা পাবেন এরকম প্রত্যাশা করেন কিনা? একজন নাগরিককে শুধু স্বাধীনতা কেউ দিয়ে যায় না কোলে করে এসে। আপনাকে আপনার স্বাধীনতা, আপনার রেসপন্সিবিলিটি বা আপনার দায়িত্বের সাথে স্বাধীনতার জায়গাটা তৈরি করতে হয়। এখন আমাদের শিক্ষার্থীরা, আমার সন্তানেরা, তারা কিন্তু এই স্বাধীনতা এনেছে, তারা ফ্যাসিবাদ ফুটিয়েছে। আমরা হয়তো গুলি খাই নাই, আমরা হয়তো তাদের সাথে রাস্তায় গিয়ে মার খেতে পারি নাই, কিন্তু আমরা হয়তো তাদের সাথে ছিলাম। এখন এই সাথে থাকতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই যে ন্যারেটিভের কথা মুফেজ বলছেন, যে রাজাকার বলা, যে ট্যাগায়নের যে সংস্কৃতি, সে রাজাকারকে ট্যাগটাকে তারা উল্টে দিয়ে তারা মানে অবৈধকরণ করেছে রাজাকার শব্দটাকে। একই সাথে তারা কিন্তু দেখিয়েছে যে আসলে যখন ভয় ভেঙে যায়, মানে আপনি যখন মানুষকে হত্যা করতে থাকবেন, আপনি যখন নিপীড়ন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাবেন, নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে কোন জায়গায় দেখতে, সেখানে ওই নিপীড়নের ব্যবস্থায় সে কোনোদিন ফেরত যাবে না, এবং সেই ফেরত না যাওয়াটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে না। জি, যা যাওয়ার জন্য তাকে কাজ করতে হবে। রহমান মুফিজ, কাজ করতে গেলে কিছু ভুল থাকবে। নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা এখন রাষ্ট্র বিনির্মাণের কাজ করছে, সংস্কারের কাজ করছে, তাদের কিছু ভুল থাকবে, কিছু সমালোচনা থাকবে, এবং তাদের পক্ষ থেকেও আসলে আহ্বান, উদাত্ত আহ্বান, খোলামেলা আহ্বান আছে যে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন, এবং সব ধরনের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। আপনি কি তাদের এই আহ্বানে বিশ্বাস রেখে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, এই বিশ্বাস স্থাপন করেছেন কিনা বা করবার চিন্তা করেন কিনা বা পেয়েছেন কিনা? আমি বিশ্বাস করি। আমি সবসময় মানে তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, আমি এদের উপর প্রচণ্ড আস্থা আমার আছে। আমি একই সঙ্গে বলতে চাই, আমরা একটা ফেসিবাদী ভয়াবহ দানবীয় স্বৈরাচারী সরকারকে হটিয়েছি। এটাকে হটানো মানে এই নয় যে আমাদের পূর্বের যে যত লড়াই আছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 71-এর বিশাল জাগরণ, মুক্তিযুদ্ধ, তারও আগের যে লড়াইগুলো, প্রত্যেকটা লড়াই আমাদেরকে একটা সামাজিক কনভেনশন তৈরি করে দিয়েছে। আমাদের লড়াই যেন এইসব কনভেনশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর ব্যাপারে আমাদের জন্য একদম দরদ থাকে। সেই দরদ, অর্থাৎ লড়াইয়ের প্রতি দরদ থাকলে যেটা হবে, সেই লড়াই যত মানুষ প্রাণ দিয়েছে, সেই প্রাণ দেওয়া মানুষের প্রতি একটা দরদ থাকে। তাহলে আপনি আজকে 24-এ দাঁড়িয়ে যে রাষ্ট্র বিনির্মাণের কথা বলছেন, আপনার পূর্বে এখানে 1000-এর মতো ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিয়েছে, তারও আগে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। সকল শ্রেণী পেশার, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। ফ্যাসিবাদ, আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল একটা আকাঙ্ক্ষা রাষ্ট্রে পৌঁছার জন্য যে মানুষের প্রাণ পাত, এটার প্রতি যেন প্রত্যেকের এই দরদটা থাকে, সেটা আমি আমার এই তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতি আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, জানেন, এটা এই কনভেনশনের প্রতি যেন তারা দরদি হয়। মানে আপনি আশাবাদী? আমি এই আশাটা রাখতে চাই, অন্তত এই লড়াইগুলোর আগের কনভেনশনগুলোর মিনিমাম দরদ দিয়ে এই কনভেনশনগুলোকে তারা পালন করতে পারে, তাইলেই আমাদের আকাঙ্ক্ষা রাষ্ট্রের দিকে আমরা পৌঁছাতে পারবো বলে আমার একটা। ধন্যবাদ রহমান মুফিজ, ধন্যবাদ ডক্টর সামিনা লুৎফা। আপনাদের দুজনকেই, আপনাদের দুজনের আলোচনার মাধ্যমে আমরা আসলে অনেক তথ্য উপাত্ত বিশ্লেষণ করলাম। আপনারাও বুঝতে পেরেছেন, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। 36 জুলাইয়ে এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে, এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে আর যাতে কোনো ফ্যাসিবাদ লিখিত না হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে এমন আশা আমরা রাখতেই পারি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।